আজ আমরা পিটার থিলের লেখা 0 থেকে 1 মানে 0 to 1 এই বইটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, দারুণ একটা বই। আমাদের কাছে বইটার কিছু অংশ আছে আর আমরা চেষ্টা করব এর ভেতরের মূল ভাবনাগুলো তুলে আনতে। উদ্ভাবন, নতুন ব্যবসা, ভবিষ্যৎ নিয়ে থিলের বেশ অন্যরকম কিছু আইডিয়া আছে। একদম। এই বইটা তো প্রায় কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে, বিশেষ করে যারা নিজেরা কিছু শুরু করতে চায়, মানে এন্টারপ্রেনিওর আর ইনোভেটরদের মধ্যে। ঠিক। শুরুতেই যে আইডিয়াটা খুব স্ট্রাইক করে সেটা হলো ওই 0 থেকে 1-এ যাওয়া। জিনিসটা ঠিক কি একটু খুলে বলবেন? আচ্ছা, থিল বলছেন, দেখুন, উন্নতি বা প্রোগ্রেস দুরকমের হতে পারে। একটা হলো 1 থেকে n, মানে যা অলরেডি আছে সেটাকে কপি করা বা একটু ইমপ্রুভ করা বা সেটার অনেকগুলো বানানো। যেমন ধরুন গ্লোবালাইজেশন, এক জায়গায় কিছু সফল হলে সেটা অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া। এটা হলো হরাইজন্টাল বা এক্সটেন্সিভ গ্রোথ। আচ্ছা, আর অন্যটা হলো 0 থেকে 1, মানে এমন কিছু তৈরি করা যা আগে ছিলই না, একদম নতুন। এটাই হলো ভার্টিক্যাল বা ইন্টেন্সিভ গ্রোথ। থিলের মতে এটাই আসল ইনোভেশন, আসল টেকনোলজি। বুঝলাম, মানে নতুন কিছু সৃষ্টি করা। হ্যাঁ, আর থিল বলছেন এই 0 থেকে 1-এর পথটাই আসলে কঠিন, কারণ এর কোনো গাইডবুক নেই, কোনো ম্যাপ নেই, পুরোটাই অজানা পথে হাঁটা। সেটাই তো স্বাভাবিক। কিন্তু ওনার মূল পয়েন্টটা হলো, যদি দীর্ঘস্থায়ী কিছু গড়তে হয়, যদি সত্যি দুনিয়াটাকে বদলাতে হয়, তাহলে এই নতুন পথটাই ধরতে হবে। শুধু কপি করে বা অল্প উন্নতি করে সেটা হয় না। এখানেই তো ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু আসল ভ্যালু ক্রিয়েশনটা এখানেই হয়। আচ্ছা, এই প্রসঙ্গে থিল তো আরেকটা বেশ মানে বিতর্কিত কথা বলেন। উনি প্রতিযোগিতাকে একদম ভালো চোখে দেখেন না, বলেন ব্যবসার জন্য সেরা হলো সৃজনশীল মনোপলি বানানো। হ্যাঁ, কথাটা শুনলে প্রথমে একটু ধাক্কা লাগে। মনোপলি মানেই তো আমরা খারাপ ভাবি, তাই তো? কিন্তু থিলের যুক্তিটা একটু অন্যরকম। উনি বলছেন যে মনোপলিগুলো একদম নতুন কিছু তৈরি করে বাজারে আসে, মানে ইনোভেট করে তৈরি হয়। সেগুলো আসলে বাজারে নতুন ভ্যালু অ্যাড করে। আর যেহেতু ওদের কোনো প্রতিযোগী থাকে না শুরুতে, ওরা অনেক বেশি লাভ করতে পারে। ঠিক। আর এই লাভের কারণে ওরা লং টার্ম প্ল্যানিং করতে পারে, রিসার্চে ইনভেস্ট করতে পারে, কর্মীদের ভালো রাখতে পারে, যেটা একটা হাইলি কম্পিটিটিভ মার্কেটে, যেখানে সবাই খালি টিকে থাকার লড়াই করছে, সেখানে সম্ভব হয় না। আচ্ছা, মানে মনোপলি হলে ইনোভেট করার ক্ষমতা বাড়ে। থিলের মতে হ্যাঁ, উনি মনে করেন এই সৃজনশীল মনোপলিগুলোই আসলে প্রোগ্রেসের ইঞ্জিন। ভাবুন গুগলের কথা সার্চে, বা ফেসবুকের কথা সোশ্যালে একটা সময়। ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, আরেকটা দারুণ আইডিয়ার কথা উনি বলেন, সেটা হলো সিক্রেট বা গোপন সূত্র। ওহ হ্যাঁ, সিক্রেট। থিল বিশ্বাস করেন প্রত্যেকটা গ্রেট কোম্পানির সাফল্যের পেছনে এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যি বা আইডিয়া লুকিয়ে থাকে যেটা বেশিরভাগ লোক হয় বিশ্বাস করে না, না হলে দেখতেই পায় না। একদম। উনি বলেন এই সিক্রেট খুঁজে বের করাটাই হলো আসল কাজ। 0 থেকে 1-এ যেতে হলে এই সিক্রেটের উপর ভর করেই এগোতে হয়। কিন্তু এই সিক্রেট খুঁজে পাবো কি করে? সেটাই চ্যালেঞ্জ। এর জন্য কনভেনশনাল চিন্তাভাবনার বাইরে যেতে হবে, প্রশ্ন করতে হবে। থিল একটা প্রশ্ন খুব জোর দিয়ে করেন, এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যিটা আপনি জানেন বা বিশ্বাস করেন যেটাতে খুব কম লোক আপনার সাথে একমত হবে। বাহ, এটা তো ভাবার মতো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলে হয়তো কোনো সিক্রেটের কাছাকাছি পৌঁছানো যেতে পারে। গতানুগতিক ভাবনাকে চ্যালেঞ্জ করতে হবে। তাহলে একটা স্টার্টআপ শুরু করার আগে থিলের মতে নিজেকে কিছু জরুরি প্রশ্ন করা উচিত। উনি 7টা প্রশ্নের কথা বলেন, তাই না? হ্যাঁ, 7টা কি কোয়েশ্চেনস। এগুলো ফিল্টারের মতো কাজ করে। সবকটা তো এখন বলা মুশকিল, কিন্তু কয়েকটা যদি একটু বলেন। যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন। আপনি কি এমন কোনো যুগান্তকারী প্রযুক্তি তৈরি করতে পারবেন যা অন্যদের চেয়ে অন্তত 10 গুণ ভালো? 10 গুণ, আচ্ছা। টাইমিং কোয়েশ্চেন। এখন কি এই ব্যবসাটা শুরু করার সঠিক সময়? মার্কেট কোয়েশ্চেন। আপনি কি একটা ছোট্ট নির্দিষ্ট মার্কেট দিয়ে শুরু করে সেখানে ডমিনেট করতে পারবেন, পরে বড় হওয়া যাবে? মানে ছোট থেকে শুরু করা। হ্যাঁ। তারপর ধরুন ডিস্ট্রিবিউশন। শুধু প্রোডাক্ট বানালেই হবে না, সেটা কাস্টমারের কাছে পৌঁছানোর পথটা কি? ডিউরেবিলিটি। আপনার মার্কেট পজিশন কি আগামী 10-20 বছর ধরে রাখা সম্ভব হবে? আর সেই সিক্রেট কোয়েশ্চেনটাও তো আছে। অবশ্যই। আপনি কি এমন কোনো ইউনিক অপরচুনিটি খুঁজে পেয়েছেন যা অন্যরা দেখছে না? ওই সিক্রেটটা।
এই প্রশ্নগুলো শুনলেই বোঝা যায় থিলের ভাবনাগুলো বেশ অন্যরকম। একদম। বিশেষ করে .com বাবল ক্র্যাশের পর স্টার্টআপ ওয়ার্ল্ডে যেসব লিন স্টার্টআপ বা অ্যাজাইল মেথোডোলজি চল শুরু হয়েছিল, হ্যাঁ, ছোট ছোট স্টেপে এগোনো, ফ্লেক্সিবল থাকা। থিল কিন্তু এর অনেকগুলোর উল্টো কথা বলেন। উনি বলেন, ছোট নয়, বোল্ড স্টেপ নিতে হবে, ট্রাই টু বি বোল্ড। আচ্ছা। উনি বলেন, পরিকল্পনাহীন ফ্লেক্সিবিলিটির চেয়ে একটা খারাপ প্ল্যানও ভালো, কারণ প্ল্যান থাকলে বোঝা যায় কোথায় ভুল হচ্ছে। ইন্টারেস্টিং। আর প্রতিযোগিতার বাজার, থিল বলেন ওটা এড়িয়ে চলায় ভালো, কারণ কম্পিটিশন প্রফিট নষ্ট করে দেয়। আর শুধু প্রোডাক্ট নয়, সেলস আর ডিস্ট্রিবিউশনের উপরও সমান জোর দিতে হবে। এই সব কিছুর পেছনে কি ওই ডেফিনেট অপটিমিজমের ধারণাটা কাজ করছে? এক্স্যাক্টলি। নির্দিষ্ট আশাবাদ, মানে শুধু আশা করা নয় যে ভবিষ্যৎ এমনি এমনি ভালো হয়ে যাবে। এটা হলো ইনডেফিনিট অপটিমিজম। থিল জোর দেন ডেফিনিট অপটিমিজমের ওপর, মানে ভবিষ্যৎ ভালো হবে কারণ আমাদের কাছে একটা পরিষ্কার পরিকল্পনা আছে সেটাকে ভালো বানানোর, এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। একটা কনক্রিট ভিশন থাকা দরকার। দারুণ। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুটিয়ে আনি, মূল কথাগুলো কি দাঁড়ালো? আমার মনে হয় প্রথমত নতুন কিছু তৈরি করা, মানে শূন্য থেকে একে যাওয়া, নকল না করা। দ্বিতীয়ত প্রতিযোগিতায় এড়িয়ে চলা, সম্ভব হলে সৃজনশীল মনোপলি তৈরি করার চেষ্টা করা, কারণ ওখানেই লং টার্ম ভ্যালু। আর তৃতীয়ত সেই গোপন সূত্র বা সিক্রেটটা খুঁজে বের করা যেটা অন্যরা দেখছে না। আর চতুর্থত একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ভবিষ্যতের দিকে এগোনো, মানে ডেফিনিট অপটিমিজম। খুব সুন্দরভাবে বললেন। আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা হল প্রচলিত চিন্তাকে প্রশ্ন করার সাহস রাখা, আর সবসময় লং টার্ম ভ্যালু তৈরির দিকে ফোকাস করা শর্ট টার্ম লাভের চেয়ে। ও থিলের আইডিয়াগুলো কিন্তু অনেক সময় আমাদের কমফোর্ট জোন থেকে বের করে আনে, নতুন করে ভাবতে বাধ্য করে। সত্যিই তাই। আর এখানেই হয়তো আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা ছোট্ট প্রশ্ন রেখে, সবার ভাবনার জন্য। বলুন। আমাদের নিজেদের জীবনে বা কাজের জায়গায় বা আমাদের চারপাশে এমন কি কোনো সুযোগ বা গোপন সত্য লুকিয়ে আছে যা এখনও কেউ সেভাবে কাজে লাগায়নি? এমন কিছু যা ব্যবহার করে আমরাও হয়তো শূন্য থেকে একের দিকে এক পা ফেলতে পারি?